আমরা আমাদের লড়াইয়ের পথে, আমাদের দাবিতে আমরা আরো বেশি কনফিডেন্ট হয়েছি। এই গোটা রাজ্যের সাধারণ মানুষেরা, বিশেষ করে রাজ্যের মেয়েরা, মহিলারা, একদম কম বয়স, একদম বাচ্চা মেয়ে থেকে শুরু করে নিয়ে গেছেন, হাতে লাঠি নিয়েছেন, বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত, বিভিন্ন কর্মজীবনের সাথে যুক্ত। তারা যেভাবে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, রাগ দেখিয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছেন, এবং যাদেরকে বোঝানোর যে মালিক তুমি নও, তার জন্য গোটা রাজ্যের, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হন, তিনি না হন, তিনি রাজনীতির সাথে যুক্ত হন, না হন, কোনো ব্যক্তি হন, কোনো সমষ্টি হন, তার কোনো নিজস্ব কোনো বিশেষ পরিচয় হোক বা না হোক, যেভাবে আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের থেকে আমরা সাহস পেয়েছি। আপনারা ছাড়া এই লড়াই কেউই একা পারবে না, পারতো না। আমরা অভিনন্দন জানাচ্ছি ডাক্তারি এই পরিষেবায় কাজের সাথে যারা যুক্ত, যারা পড়ছেন, যারা ডাক্তারি করছেন, বা এই দপ্তরের বা বিভাগের সঙ্গে বা সংস্থার সাথে যারা যেভাবে যুক্ত, তারা যেভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং একদম শক্ত মাটিতে নিজেদের শক্ত পা রেখে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারবাবুদেরকে। ওই মাফিয়াটাকে যেভাবে আপনারা কলেজে ঢুকতে বাধা দিলেন, গোটা রাজ্যের মানুষের লড়াইয়ের, প্রতিবাদের সুরকে আপনারা আবার বেঁধে দিয়েছেন। আমরা আপনাদের সাথে গোটা রাজ্যের সমস্ত ডাক্তারবাবুদের কাছে এই সঙ্গে যারা যেভাবে যুক্ত এই ডাক্তারি এই পরিষেবার এই সাথে, আমরা তাদের কাছে আবেদন করব ভবিষ্যতে যাতে এই ধরনের কেউ ভেতরে পচে গিয়ে এই সিস্টেমটাকে নষ্ট করার জন্য আগামী দিনে ভাবতেও যাতে দুবার অন্তত পক্ষে ভাবেন। আপনারা যা ভূমিকা দেখিয়েছেন সেই ভূমিকাকে আমরা সেলাম জানাচ্ছি। আমরা তার সাথে একটা কথা বলতে চাইছি যে সরকারি হসপিটালে পরিষেবা নিতে আসে একদম পিছিয়ে পড়া মানুষ, একদম 2 টাকার টিকিটে। সেখানে একটা হসপিটালের বেড, একটা ডাক্তারবাবু, একটা ব্লাড, একটা টেস্টের ডেট পাওয়াতে যেভাবে হয়রান হয় স্বাভাবিক সময়, এবং এখন তো একটা লড়াইয়ের সময় চলছেন, আন্দোলন জারি রাখতে হবে, প্রতিবাদ জারি রাখতে হবে, এরা যাতে শাস্তি পায়, ফিরে যাতে আর কোনো ঘটনা না ঘটে, সতর্ক থাকতে হবে। কিন্তু যে প্রান্তিক পিছিয়ে পড়া গরিব মানুষেরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে আছে, তাদের পরিষেবার দিকটাও কি করে ভাবা যায়, আমরা আপনাদের কাছে আবেদন করব। এই দুটোর কম্বিনেশন, এই দুটোর টিউনিং কি করে হবে আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন। তাই ওই ডাক্তারবাবুদের কাছে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদের एसएफआई डीवाईएफआई एडवार पक्ष থেকে আমাদের আবেদন চলল। लड़ाई अभी खत्म नहीं हुआ है, संघर्ष अभी जारी है, क्रांति अभी लाना। একদম এই মেজাজে আমরা থাকতে চাইছি। কিন্তু ঘটনার দিন থেকে কয়েকটা বিষয় প্রতিনিয়ত আমাদেরকে হন্ট করছে, প্রতিনিয়ত। যে দেখুন, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, এরা সবাই মিলে বলছে দোষী তো ধরা পড়ে গেছে। তাহলে দোষী তো হলো সিঙ্গুলার নাম্বার, দোষীদের হলো তো প্লুরাল। এই ঘটনায় কি কেউ একা দোষী? তাহলে দোষী আর দোষীদের, এ তো হেল এন্ড হেভেন্স ডিফারেন্স। তাহলে দোষীকে সামনে রেখে দোষীদেরকে আড়াল করার চেষ্টা,
তো মেনে নেওয়া যায় না। কেন করছেন পুলিশের এই কাজ? কেন, কিসের জন্য? পোস্টমর্টম রিপোর্ট তো যা বেরিয়ে গেছে বাইরে, সত্য মিথ্যা তার যাচাই, তার ডিফেন্স, যা করার যারা করার তারা করবেন, যারা দায়িত্বে আছেন। ট্যাক্সের টাকাও মানুষের ভোট, যাদেরকে দায়িত্ব দিয়েছে নিরাপত্তাকে আপনারা বলবেন। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো বেরোলো, সেখানে তো দোষী বলছে না, সেখানে তো দোষীদের বলছে একাধিক ব্যক্তি। তাহলে বারবার কেন বলছেন দোষীকে ধরেছি, দোষীকে ধরেছি? কি আড়াল করতে চাইছে? আচ্ছা, আমরা জানতে চাইছি পরিবারকে কে ওই মহানুভব ব্যক্তি যিনি ফোন করে বলেছিলেন যে মেয়েটি সুইসাইড করেছে, কে কে তাকে নির্দেশ দিল পরিবারকে জানাতে যে সুইসাইড করেছে? সুইসাইড করা আর মেয়েটির যা ছবি পাওয়া যাচ্ছে, একটা বাচ্চা ছেলে দেখে বলে দেবে যে এটা কি ঘটছে। আর আপনারা তো স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, আপনারা তো ডাক্তার, আপনারা তো ওই নিয়েই রাত দিন আছেন। আপনাদেরকে যদি আমরা নাড়িটা বাড়িয়ে দিই যে দেখেন তো আমার কি রোগ হয়েছে, আপনারা তো নাড়ি টিপে বলে দেন এই টেস্ট করতে হবে। একটা ব্রুটালিটিতে শিকার, নারকীয় তাণ্ডব, নারকীয় অত্যাচার যে মেয়েটার উপরে হলো, আপনারা বললেন সুইসাইড করেছেন। কি লুকাতে চাইছেন? কি আমরা প্রশ্ন করতে চাইছি যে পরিবারের মৃতার মা বাবাকে কেন 3 ঘন্টা অপেক্ষা করতে হলো তার মেয়েকে একবার দেখার জন্য? কোন পুলিশ অ্যাক্টে, ভারতবর্ষের সংবিধানের কোন ধারাতে আছে যে মরে যাওয়া মেয়েটার মা বাবাকে একবার টালা থানা, একবার এখানে 3 ঘন্টা অপেক্ষা করতে হয় নিজের ওই মরে যাওয়া, যাকে ভেবেছিল, স্বপ্ন দেখেছিল যে মেয়েটা ডাক্তার হবে, তার মুখটা দেখার জন্য? এভিডেন্স লোপাট করতে চাইছেন? কি কি মৃত সন্তানের মুখ দেখতে গেলে পা ধরতে হবে? মৃত সন্তানের মুখ দেখতে গেলে আর্জি করতে হবে, আবেদন করতে হবে? মানবিকতা এটা? কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য, আমাদের প্রশাসন, আমাদের এই সমস্ত দপ্তরগুলো? কোন দিকে? কারা ব্রেক করছেন এটা? নাকি কিছুকে আড়াল করার জন্য আগেই পরিবারের উপরে এমন একটা হুম্বিতুম্বি করে দিচ্ছেন যে যাতে সে গুটিয়ে যায়? আমরা বুঝতে পারছি না। আচ্ছা, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বললেন 7 দিনের মধ্যে সিবিআই যদি কিছু না হয়। অপদার্থতা স্বীকার করে নিচ্ছেন। তার আগে বললেন দোষীকে তো আমরা ধরে নিয়েছি। কি চাইছেন আপনারা? কি নাকি 7 দিন ছিল সারদার লাল ডায়েরিটার মতন কোনো কিছুকে লুপাট করা? আনিসের সময় 1 মাস, আরজি করার সময় 7 দিন। গোটা রাজ্যের মানুষ আশঙ্কাগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হয়েছিল বলেই রাস্তায় নেমেছে, নেমে আছে, নেমে থাকবে। আমরা বলছি যে কথা এলো যে একজন নাকি উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা অফার করলেন নিজে নিজে। কে অর্ডার দিল টাকা অফার করার জন্য? কে, কার নির্দেশে গেলেন? তাহলে কি দুটো, এক যে নির্দেশ পালন করতে গেলেন, নাকি নির্দিষ্ট কোনো লোভের বশবর্তী হয়ে টাকা দিতে গেলেন? আমরা জানি না। যাদেরকে উত্তর দেবার তাদেরকে দিতে হবে, তাদেরকে। তাহলে নির্দেশ কে দিয়েছিল সেটা যেমন বার করতে হবে, ঠিক সেরকম ওই মাফিয়া সন্দীপ ঘোষের মতন যে মানুষগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে 1000 পাতার অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে, তারা কি দিল? আবার কি অদ্ভুত ভাবে একই লাইনে
রাজ্যের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আর তো কিছু করার নেই, তাহলে পরিবারকে 10 লাখ টাকা। লাইনগুলো বেঁধে দিচ্ছেন না? বিশ্বাস করে নিয়েছেন নাকি যে কোনো দুর্নীতিকে, যে কোনো অপশাসনকে, যে কোনো খারাপ কাজকে টাকা দিয়ে ঢেকে দেওয়া যায়? টাকা শেষ কথা বলবে, টাকা। রাজ্যের মানুষ তারই বিরুদ্ধে নেমেছে, আমরা তারই বিরুদ্ধে নেমেছি। আচ্ছা দেখুন, আপনাদের কি তো বলছি, যেদিনকে ঘটনাটা ঘটলো সেদিন তো আমাদের তো খুব মন খারাপের দিন ছিল, আমাদের তো খুব আবেগের দিন ছিল, আমাদের তো খুব বিষাদের দিন ছিল। রাজ্যের ছাত্র যুবদের বেঁচে থাকার, বড় হওয়ার, বিকশিত হবার তার যে স্বপ্ন দেখানোর দিশারি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিনকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছিলাম। মহিলা আন্দোলনের ফলে আপনাদের মধ্যে থেকে আমরা খবর পেলাম, আমরা গেলাম, আর আপনারা তো দেখেছেন, তো গোটা রাজ্যের মানুষ দেখলো। নিজেদের মান সম্মান, নিজেদের আমাদের যা ওখানে দাঁড়িয়ে থাকা, আমাদের যা শারীরিক হ্যাকেল পর্যন্ত তোয়াক্কা না করে বুক দিয়ে আগলেছিলাম আমরা গাড়িটা, বুক দিয়ে। ভয় পাচ্ছিলাম। কিসের এত তড়িঘড়ি? কি ছিল সেদিন পানিহাটিতে? পরিবারটার চারিদিকে পুলিশের ঘেরাটোপ কি ছিল? শ্মশানের অবস্থা কি ছিল? কি ঘটল? কেন এদের এত রাগ আমাদের উপর, ডিওয়াইএফআই এর উপরে, ছাত্র যুব মহিলাদের উপরে? কিসের এত রাগ? তাহলে কি গাড়িটা আটকে দিয়ে এবং গোটা রাজ্যের মানুষ, প্রেসের লোকরা, সংবাদ মাধ্যম থেকে শুরু করে এ রাজ্যের সমস্ত সাধারণ মানুষ সেটাকে ছড়িয়ে দিল বলে যে আবার কিছু একটা চাপা দেবার চেষ্টা করছে? এইটা হবে পুলিশের ভূমিকা? অন্যায়ের বিরুদ্ধে তো অবস্থান গ্রহণ করতে হবে। ঝামেলা বলে দিচ্ছেন, যেটা ঝামেলা, দোষীদের শাস্তি চাওয়া যদি ঝামেলা করা হয়, এই ঝামেলা তো সবাইকে করতে হবে, সবাইকে ঝামেলা করতে হবে, এ তো আর অন্য কোনো উপায় নেই। আমরা খুব চিন্তিত। আমরা যে ছাত্র যুব, আমরা যারা মহিলারা আমরা কাজ করছি, আমরা যে রাজনৈতিক আদর্শে কাজ করছি, আমরা এটা শুনেছি, জেনেছি, কাজ করতে গিয়ে আমরা এটা উপলব্ধি করেছি যে পুঁজি যখন বাড়া শুরু করে তখন নিজের পরিসর, বাড়ি ঘর দোর সব ছেড়ে দিয়েও শুধুমাত্র নিজের আয়টা বাড়ানোর জন্যে সে নিজের যা পরিসর সেটাকে টপকে যায়। পুঁজিটা যখন আরো বাড়ে, এই আয়টাকে যখন আরো বাড়ায়, তখন তার বাজারের সীমাটাও অতিক্রম করে যায়, তারপরে সে শহর রাজ্যের সীমাটা অতিক্রম করে যায়, তারপরে দেশের সীমাটাও অতিক্রম করে যায়। পুঁজিটা যখন আরো বাড়ে, ফুলে ফেপে ওঠে পুঁজি বাড়ানোর জন্য, এই পুঁজি বাড়ানোর জন্য সরকার গঠনে নিজেদের ভূমিকাও তারা পালন করে। এই পুঁজি বাড়ানোর জন্য সরকারের নীতিগুলোকেও নিজেদের অনুকূলে পরিচালনা করার তারা চেষ্টা করে। যে আমাদের রাজ্যে যে ছোট যে ক্রিমিনাল গুলো ছিল, মাফিয়া গুলো ছিল, সিন্ডিকেট গুলো ছিল, আজকে নিজেদের আয়ের পরিসরটাকে বাড়ানোর জন্য, নিজেদের পুঁজিটাকে বাড়ানোর জন্য ধীরে ধীরে এরা এমন এক জায়গাতে গেল যে জায়গাগুলোতে গিয়ে নিজেদের পরিসরটা এত ছড়িয়ে ফেললো যে আজকে সরকার, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ ডিপার্টমেন্ট আজকে এদের কাছে হাঁটু গেড়ে দিচ্ছে। কাদেরকে বাঁচানোর জন্য? কিসের জন্য? সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে দেওয়া হলো, অ্যারেস্ট হয়ে গেল। সিভিক ভলেন্টিয়ার যাকে ধরেছেন
আরজিকর হসপিটালটা তার জমিদারিতে কে পরিণত করেছিল যে রাতে সে ঢুকে যাবে? কে কে কারা পরিণত করলো? কি তার পরিচয়? আরজিকর সমেত গোটা এলাকাতে এদের পরিচয় কি? কি কি পরিচয়ে ঘরে? কেউ কেউ তো বলছে যে এরা নাকি হসপিটালে লোকজন ভর্তি করে, দালাল। আমরা তো ছাত্র যুব মহিলারা প্রতিদিন মানুষের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকি, আমাদের তো একটা হসপিটালে ভর্তি করতে গেলে কোমরের খিল খুলে যায়, আমাদের তো কোমরের খিল খুলে যায়। ডাক্তারবাবুরা বলেন বেড নেই, অথচ এলাকায় পরিচিত যে একে ধরলেই নাকি বেড পাওয়া যায়। তার জন্য কি স্পেশাল বেড থাকে নাকি হসপিটালে? এদেরকে কি নাম দিচ্ছে? চলতি কথা এদেরকে দালাল বলে। তাহলে সেই দালালের জন্য আরজিকর হসপিটালটা অত রাতে থাকলো আর পুলিশ ধরে নিল। তাহলে সিভিকদেরকে কি বলির পাঠা করার জন্য নিয়োগ করা হয়েছিল নাকি? এদের কাজ কি? এদের সার্ভিস রুল অ্যাক্ট অনুযায়ী এদের কাজ কি? হাইকোর্ট এদের কি কাজ বলছে? এদেরকে রিক্রুট করার ক্রাইটেরিয়া কি? কি হিসাবে এদেরকে ব্যবহার করা হচ্ছে? আর আমরা সিভিক ভলেন্টিয়ারদেরকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি, আপনারাও ভাবুন আপনার কাজের স্থায়িত্ব কি, আপনার বেতন কি, আপনার কাজের নিরাপত্তা কি, আপনার ভবিষ্যৎ কি, আর আপনাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে, আপনাকে কোথায় গুলির পাঠা করা হচ্ছে। আনিসের সময় থেকে দেখেছি সালেম খান ছেলের লাশের সৌদা করেনি, দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে লড়ছে। আরেকটা পরিবার প্রতিদিন আরজিকর তো সবাই দেখলাম স্বাস্থ্যকে সামনে রেখে মাফিয়াগিরি করার একটা স্যাম্পেল। এই স্যাম্পেলগুলোর স্টক গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমা স্তরে, বিভিন্ন রুরাল স্তরে এই স্টকগুলো আছে, স্টকগুলো রয়েছে, এই স্যাম্পেলের স্টকগুলো আছে। এই স্যাম্পেলের স্টকগুলো যারা এই দুর্নীতির মাফিয়া রাজের এই স্যাম্পেলের স্টকগুলোকে যারা পাহারা দিচ্ছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আর এই স্টকগুলোকে যারা পাহারা দিচ্ছে, যারা এই দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছে, তার একটা এক্সপ্লোশন ঘটেছে আরজিকরে 9 তারিখের সকালে। ওই ব্রুটালিটি অন ডিউটি তিলোত্তমা। কে সেফ? কে? আটকানোর চেষ্টা তো করলাম, সেমিনার হলের পাশের বাথরুম ফাথরুম কি সব বেরিয়ে গেল ছবিতে যে ভাঙা হচ্ছে। তাহলে প্ল্যান এ নাকি যে রেনোভেশনের নামে ভাঙো? আর সেটা যখন এরা আটকে দিল, হ্যাঁ আটকেছি তো, আটকেছি ছাত্র যুব মহিলারা। তাহলে প্ল্যান এ ছিল সরকারিভাবে ভেঙে দাও, প্ল্যান বি যখন সরকারিভাবে ভাঙা গেল না তখন গুন্ডা পাঠিয়ে ভাঙি। মানুষ সব দেখছে, ইতিহাস বড় নির্মম। গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে। যে এলাকাটাতে বলছে যে ক্রাইম হলো, সেগুলো তো তদন্তের জায়গা, সেগুলোকে ওলট পালট করা কিসের জন্য আমরা জানি না। যারা জবাব দেবার তাদেরকে দিতে হবে। তাই আমরা বলছি যে 250-র বেশি জায়গাতে মা বোনেরা, রাজ্যের মহিলারা, তার সাথে গোটা রাজ্যবাসী, বিশেষত রাজ্যের মহিলারা অন্যায়ের বিরুদ্ধে। দেখুন বর্ধমানে কি বেরোলো, গলা কাটা দেহ। দেখুন মালদায় কি বেরোলো। প্রতিদিন নৃশংসতার শেষ নেই শেষ। প্রতিদিন এত পুলিশ, এত সিভিক, এত প্রশাসনের লোকজন, এত কড়া আঁটোসাঁটো ভাব কিন্তু নেই। প্রতিদিন প্রতিবাদ করলে তোমার বিরুদ্ধে হবে, আর নইলে ওদেরকে ওদের কাজ করতে দাও। ন্যাশনাল মেডিকেল কলেজ তারাও সেদিনকে দাঁড়িয়েছিলেন ওই মাফিয়ার বিরুদ্ধে, সেটা। তাই আমাদের আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, নির্যাতিতা
তার পরিবার, তার মা বাবা যতদিন না বিচার পাচ্ছে, সব দোষীরা যতদিন না গ্রেপ্তার হচ্ছে, এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। দোষীদেরকে বাঁচানোর জন্য যে মরিয়া প্রচেষ্টা চলছে সেটাকে রুখে দিতে হবে। যে ঘৃণাটা, যে ঘৃণিত কাজটা হয়েছে তার ঘৃণাটা গোটা রাজ্য জুড়ে আমাদেরকে ছড়াতেই হবে। আপনাদের সহযোগিতা ছাড়া, মিডিয়ার প্রেসের বন্ধুদের মাধ্যমে গোটা রাজ্যের মা বোনেদের কাছে আমাদের আবেদন, রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, ডাক্তার বাবুদের কাছে আমাদের আবেদন, যারা এগিয়ে যেতে চান প্রগতিশীলতার, যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, তাদের কাছে আমাদের আবেদন, এই আন্দোলনের প্রদীপটা জ্বালিয়ে রাখুন। আমাদের নির্দিষ্ট দাবি, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাচ্ছেন না, যারা দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন আর প্রতিনিয়ত উল্টোপাল্টা মন্তব্য করছেন, পুলিশ কমিশনার থেকে কে কে কামদুনিতে দায়িত্বে ছিলেন তো, মহামান্য আদালত, হাইকোর্ট, উনি বলছেন, অসন্তোষ প্রকাশ করছেন এদের কাজের উপরে। তারপরে এদের এইসব কথা, এইসব স্টেটমেন্ট, এইসব এদের কাজের গতি প্রকৃতি, এই কাজে এদেরকে সরাতে হবে। দোষীরা শাস্তি পাবে না এরা কাজে থাকলে, হবে না, সম্ভব নয়। আর যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন, যারা ছিলেন যুক্ত, তাদেরকে তদন্তের আওতায় আনার জন্য অ্যারেস্ট করতে হবে, এদেরকে জেলে রাখতে হবে, আর এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, আন্দোলনটা বড়, লড়াইটা বৃহত্তর। এই লড়াইটা নির্যাতিতার অপরাধীদেরকে শাস্তি দেবার জন্য, দোষীদেরকে শাস্তি দেবার জন্য, ঠিক সেরকম এনাফ ইজ এনাফ। বাস, আর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল, সাথে থাকুন। গোটা রাজ্য জুড়ে এই আন্দোলনে ছাত্র যুব মহিলারা আজ থেকেই নেমেছে, আজ থেকেই তারা আবার একদম নিচের স্তরে, রুরাল স্তরে, গ্রামে গঞ্জে শহরে, সাব ডিভিশনে, হেলথ সেন্টারে, যেখানে যা দুর্নীতি আছে আর এই ধরনের যা ঘটনা ঘটছে সেই ঘটনার বিরুদ্ধে আমরা রইলাম। আমাদের নজর রইল নিজাম প্যালেসে। সিবিআই কে দিয়েছে দায়িত্ব, ঠিক আছে, ট্র্যাক রেকর্ড ভালো নয়, দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে হবে। আমাদের নজর কিন্তু নিজাম প্যালেসে রইল। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে ছেড়ে কথা বলবো না। আর এখন তো গোটা রাজ্যের মা বোনেরা এর বিরুদ্ধে রাস্তায় আছে, আমাদের আর ভয় কি? আমাদের প্রাইমারি স্তরে আমাদের কথা বলা হয়েছে। আমাদের মহিলা সমিতির রাজ্যের সম্পাদক সর্বভারতীয় নেত্রী কনীনিকা ঘোষ উপস্থিত আছেন, আমাদের ছাত্রের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেতা কমরেড দেবাঞ্জন দে, আমাদের রাজ্য যুব সংগঠনের সভাপতি কমরেড যুবজ্যোতি সাহা, আমাদের ইশিতাদি, অর্চনা প্রসাদ, আমাদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেম্বার, আমাদের মহিলা আন্দোলনের, তারা উপস্থিত আছেন। আমাদের আরো কিছু কথা আছে বলবেন, আপনাদেরও প্রশ্ন আছে, সেই প্রশ্নেও আমরা আমাদের কথা আপনাদের কাছে রাখবো।